তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি শবনম সুলতানা, সহকারী অধ্যাপক, রসায়ন রাজশাহী কলেজ, রাজশাহী। আজকে ক্লাস উপস্থাপন করছি। আশা করি তোমরা মনোযোগের সাথে ক্লাসটি দেখবে। আজকে যে বিষয়ে আমি ক্লাসটি নিব সেটি হচ্ছে প্রথম বর্ষ সম্মান শ্রেণী বিষয় ভৌত রসায়ন, চ্যাপ্টার লিকুইডস অ্যান্ড সলিউশন, অর্থাৎ তরল এবং দ্রবণ। যে বিষয়গুলি আমি পড়াবো সেগুলো হচ্ছে প্রপার্টিস অফ লিকুইড, সারফেস টেনশন অ্যান্ড ভিসকোসিটি। তো প্রথমে শুরু করি লিকুইড অ্যান্ড সলিউশন এই চ্যাপ্টারের প্রাথমিক কিছু তথ্য দিয়ে। আমরা জানি পদার্থের তিনটা অবস্থা, একটি হচ্ছে কঠিন, একটি তরল এবং একটি গ্যাসীয় অবস্থা। তো কঠিন, তরল, গ্যাসীয় এই তিনটি অবস্থার মধ্যে আমাদের পাঠ্য বিষয় যেটি সেটি হচ্ছে তরল অবস্থা, এবং কঠিন ও গ্যাসীয় এর মধ্যবর্তী একটা অবস্থা হচ্ছে তরল অবস্থা। অর্থাৎ আমরা সবাই জানি যে কঠিন পদার্থ সমূহের আন্তঃআণবিক আকর্ষণ বল অত্যন্ত বেশি থাকে বলে এরা অণুসমূহ পরস্পর কাছাকাছি থাকে এবং এরা ত্রিমাত্রিক গঠন লাভ করে এবং এদের নির্দিষ্ট আকার আছে। কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বলটা কঠিন পদার্থের তুলনায় অনেক কম থাকে এবং এই আকর্ষণ বলটা আন্তঃআণবিক আকর্ষণ বল কম থাকার কারণে এর মধ্যেকার অণুসমূহ খুব একটা গতিশক্তি বিরাজমান থাকে এবং এই গতিশক্তির কারণে এর যে ত্রিমাত্রিক গঠন সেটি লাভ করতে পারে না। এই কারণে তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই। সুতরাং আমরা জানতে পারলাম যে তরল পদার্থের অণুসমূহের মধ্যে স্থানান্তরজনিত গতিশক্তি থাকে। সুতরাং আমরা সংক্ষেপে বলতে পারি যে তরল পদার্থের একটি মুক্ত তল বিশিষ্ট ঘনীভূত প্রবাহী অবস্থাই হচ্ছে তরল অবস্থা। এবং এই বৈশিষ্ট্যটা যে সমস্ত পদার্থের মধ্যে বিদ্যমান সেগুলোকেই বলা হয় তরল। যেমন ধরো পানি, কেরোসিন, সয়াবিন, পেট্রোল ইত্যাদি। এসব দেখে নিই আজকের এই ক্লাস থেকে তোমরা কি কি জানতে পারবে। তোমরা এই ক্লাস থেকে তোমরা যেটা জানতে পারবে, লিকুইড, তরল, সারফেস টেনশন এবং ভিসকোসিটি এগুলোর সংজ্ঞা বলতে পারবে এবং লিকুইডের বা তরলের বিভিন্ন ধর্মাবলী সম্পর্কে বলতে পারবে এবং পৃষ্ঠটান এবং সান্দ্রতা ব্যাখ্যা করতে পারবে। এখন আমরা মূল আলোচনায় আসি, সেটা হচ্ছে তরল। আমি যে বিষয়টা পূর্বেই বললাম, তরলের মধ্যে এই তরলের অণুসমূহের মধ্যে গতিশক্তি বিদ্যমান থাকে এবং এই তরলের গতিশক্তি কারণে এর মধ্যে যে বৈশিষ্ট্যসমূহ বর্তমান সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা, অর্থাৎ তরলের বিভিন্ন ধর্মাবলী সম্পর্কে। তো তরলের বিভিন্ন ধর্মাবলী মূলত বিজ্ঞানী অসওয়াল্ড এই ধর্মগুলিকে মোটামুটি 4 ভাগে ভাগ করেছেন। তোমরা এখানে একটু লক্ষ্য করো। অ্যাডিটিভ প্রপার্টিস অর্থাৎ সংযোগী ধর্ম, দ্বিতীয়টি হচ্ছে কনস্টিটিউটিভ প্রপার্টিস অর্থাৎ গঠনগত ধর্ম, তৃতীয়টি হচ্ছে অ্যাডিটিভ অ্যান্ড কনস্টিটিউটিভ প্রপার্টিস অর্থাৎ আংশিক সংযোগী বা অর্থাৎ দুই ধরনের বৈশিষ্ট্য, 1 এবং 2 এর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলোর মধ্যে
এগুলোর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো, এর সমন্বয়ে যে বৈশিষ্ট্য তরলের মধ্যে দেখা যায় সেটি। এরপরে হচ্ছে কলিগেটিভ প্রপার্টিস। তার সংক্ষেপে আমি একটু তোমাদের এই ধর্মগুলি সম্পর্কে একটু বলি। সেটা হচ্ছে সংযোগী ধর্ম যেটা, সেখানে হচ্ছে যে এখানে যে উপাদান সমূহ, তরলের যে উপাদান বা তরলের যে উপাদান সমূহ আছে, এগুলোর অণু সমূহ বা উপাদান সমূহের সমষ্টি, তার ধর্মাবলীর সমষ্টি যোগফলকে এখানে যোগগত বা যোগশীল বা অ্যাডিটিভ প্রপার্টিস বলা হয়। যেমন ধরো ঘনত্ব, ওজন, আণবিক তাপ, তেজস্ক্রিয়তা ইত্যাদি। এরপরে আসি কনস্টিটিউটিভ প্রপার্টিস, অর্থাৎ গঠনগত ধর্ম, অর্থাৎ যে সকল ক্ষেত্রে সিস্টেমের ধর্মের মান সম্পূর্ণভাবে তার আণবিক গঠনের উপর নির্ভর করে তাকে কনস্টিটিউটিভ প্রপার্টিস বলে। যেমন ধরো আলোক সক্রিয়তা। তৃতীয়টি হচ্ছে অ্যাডিটিভ অ্যান্ড কনস্টিটিউটিভ প্রপার্টিস, অর্থাৎ উপরের দুই ধরনের বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যায়। এই ধরনের বৈশিষ্ট্যগুলোর উদাহরণ হচ্ছে চুম্বক ঘূর্ণন বা আণবিক সান্দ্রতা বা আণবিক প্রতিসারাঙ্ক ইত্যাদি। আর কলিগেটিভ প্রপার্টিস, 4 নম্বর হচ্ছে কলিগেটিভ প্রপার্টিস, অর্থাৎ সহগামী ধর্মাবলী। সেখানে হচ্ছে যে এখানে লঘু দ্রবণের যে সকল ধর্ম দ্রবণে উপস্থিত কণাসমূহের উপরে নির্ভর করে, কিন্তু অণু বা কণার গঠন প্রকৃতির উপর নির্ভর করে না, এবং যাদের একটির পরিবর্তনে অন্য সব কয়টির পরিবর্তন ঘটে। এই ধর্মগুলি একই সাথে যেহেতু তাদের ধর্মকে পরিবর্তন করতে পারে, সেজন্য এর নামকরণ করা হয়েছে কলিগেটিভ ধর্ম প্রপার্টিস। এর 4টি বৈশিষ্ট্য আছে, 4টি নামকরণ আছে, যেমন বাষ্পচাপের অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন এবং অসমোটিক চাপ। এই কয়েক ধরনের ক্লাসিফিকেশন ছাড়াও আমরা এখানে আরও কিছু তরলের বৈশিষ্ট্য দেখতে পাই। সেগুলো হচ্ছে পরিমাণ নির্ভর ধর্ম এবং প্রকৃতি নির্ভর ধর্ম। তো পরিমাণ নির্ভর ধর্ম হচ্ছে যেগুলি বস্তুর বা উপাদানের পরিমাণের উপর নির্ভর করে, যেমন ধরো মোল সংখ্যা, আয়তন, এন্ট্রপি, এনথালপি ইত্যাদি। আর প্রকৃতি নির্ভর ধর্ম হচ্ছে সান্দ্রতা, তাপমাত্রা, চাপ, ঘনত্ব, তলটান বা পৃষ্ঠটান ইত্যাদি। তো আজকে আমরা প্রথমেই এই প্রকৃতি নির্ভর ধর্ম, তাহলে প্রকৃতি নির্ভর ধর্ম, সারফেস টেনশন বা পৃষ্ঠটান সম্পর্কে প্রথমেই জানব। পৃষ্ঠটান কাকে বলে? পৃষ্ঠটান তো কোনো তরলের উপরে যদি একটি এর পৃষ্ঠতল বরাবর একটি রেখা কল্পনা করা হয়, তো এই রেখা কল্পনা করলে তরলের উপরের দিকে তার প্রতি একক দৈর্ঘ্যে রেখার উপরে লম্বভাবে এবং তরল পৃষ্ঠের স্পর্শক বরাবর রেখার উভয় পাশে যে বল ক্রিয়া করে তাকে পৃষ্ঠটান বলে। আমি বিষয়টি তোমাদের এইভাবে ব্যাখ্যা করব। ধরে নাও একটি পাত্রে কিছু তরল পদার্থ আছে, যে এই তরল পদার্থের একেবারে উপরের পৃষ্ঠতলকে যদি আমরা পৃষ্ঠতলে একটা রেখা কল্পনা করি, এর ভেতরে অবস্থিত যে তরলগুলো আছে সেই তরলের নাম দিই এ অণু, নিচে অবস্থানরত অণুগুলি হচ্ছে এ অণু, এবং পৃষ্ঠতল বরাবর যে অণুগুলি আছে সেগুলো হচ্ছে বি অণু। তো এই অণুগুলি তরলের মধ্যে পরস্পরের প্রতি আকর্ষণ বোধ করে, এবং এই আকর্ষণ বল চারিদিক থেকে হয়, প্রত্যেকটি অণু পরস্পরের প্রতি আকর্ষণ বোধ করে বলে এখানে কোনো ধরনের লব্ধি বল ক্রিয়া করে না, লব্ধি বলের মানটি 0 হয়। এখন দেখি বি পৃষ্ঠতলের উপরে অবস্থানরত বি অণুসমূহের ক্ষেত্রে কি ঘটছে। এখানে যে ঘটনাটি হয় সেটি হচ্ছে এই বি অণুসমূহের ক্ষেত্রে 2 ধরনের আকর্ষণের সৃষ্টি হয়। একটি হচ্ছে তরলের পৃষ্ঠতল বরাবর উপরের বাষ্পীয় অণুগুলির আকর্ষণ, আর আরেকটি হচ্ছে তরলের ভেতর থেকে তরলের সেই পৃষ্ঠতল থেকে নিচের দিকে তরল অণুসমূহের এক ধরনের আকর্ষণ বল এখানে ক্রিয়া করে।
এইভাবে উভয় দিকে আকর্ষণ। তবে অবশ্যই এই বাষ্পীয় অণুর সংখ্যা যেহেতু কম, সেজন্য উপরের পৃষ্ঠতলে আকর্ষণ অপেক্ষা নিচের দিকে সকল অণুসমূহের আকর্ষণের কারণে এই আকর্ষণটা অনেক বেশি হয়, অর্থাৎ দ্বি অণুসমূহকে ভেতরের দিকে টানতে চেষ্টা করে। এখন ভেতরের দিকে টানতে চেষ্টা করলে দেখা যায় যে এইটি তখনই সম্ভব ভেতরের দিকে, এবং এই পৃষ্ঠটানটা সৃষ্টি হতে গেলে এখানে অবশ্যই ক্ষেত্রফলটি, তরলের ক্ষেত্রফলকে কম হতে হবে, এবং এই ঘটনাটি তখনই সম্ভব যখন কোনো একটি অণুকে তরলের অভ্যন্তর থেকে পৃষ্ঠতলে আনা হবে। তো পৃষ্ঠতলে যখন আমরা তরলের ভেতর থেকে কোনো অণুকে উপরে আনতে চাইব, তখন কিন্তু এই আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হবে, ফলে অণুটির স্থিতিশক্তি বৃদ্ধি পাবে। এবং যেহেতু তরলের মুক্ত পৃষ্ঠতলে অণুসমূহের স্থিতিশক্তি বেশি, তাই কোনো তরলকে যদি স্থায়িত্ব লাভ করতে হয় তাহলে পৃষ্ঠতলে অবস্থিত শক্তিকে সর্বনিম্ন হতে হবে, এবং এই জন্য যথাসম্ভব এই তরলের ক্ষেত্রফলকে সর্বনিম্ন হতে হবে। তো এই ক্ষেত্রে যে কোনো তরল তার মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বনিম্ন করার চেষ্টা করতে থাকে, এবং এখানে সারফেস টেনশন বা পৃষ্ঠটানের উৎপত্তি হয়। এটাই হচ্ছে তরলের পৃষ্ঠতলটানের আণবিক ব্যাখ্যা। সুতরাং আমরা পৃষ্ঠতলটান কি এবং এর একটি আণবিক ব্যাখ্যা জানলাম। এটি দুটি এককে প্রকাশ করা যায়, সিজিএস এককে এবং এসআই এককে। তোমরা খাতায় লিখে নিতে পারো। সিজিএস এককে পৃষ্ঠতলটান হচ্ছে পৃষ্ঠটানের একক হচ্ছে পৃষ্ঠতলটান ইকুয়াল টু বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল, যার একক হচ্ছে ডাইন পার সেন্টিমিটার। এবং এসআই এককে এই পৃষ্ঠতলটানের একক হচ্ছে নিউটন পার মিটার। এখন আমরা পৃষ্ঠতলটানের কিছু উদাহরণ সম্পর্কে জানব, কয়েকটি ঘটনা সম্পর্কে জানব। এখানে আমরা সবাই জানি যে যখন কোনো কোনো পৃষ্ঠতলের উপরে পানি পড়ে তখন সেটা গোলাকার ধারণ করে। তোমরা কি কখনো ভেবে দেখেছো যে পানির ফোঁটা অন্য কোনো আকৃতি না নিয়ে গোলাকার বা বৃত্তাকার কেন হয়? এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তা আমরা এসব পৃষ্ঠতলটান বা সারফেস টেনশনের মাধ্যমে এই বিষয়টি ব্যাখ্যা করি। তোমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ, সেখানে এই মাঝের এই বিন্দুটি হচ্ছে পানির ফোঁটা, এবং এই অ্যারো চিহ্ন দিয়ে এখানে ওই পানির ফোঁটার প্রতি আকর্ষণকে দেখানো হচ্ছে। তো পৃষ্ঠটান ধর্মের জন্য, মানে তরলের পৃষ্ঠতল এখানে সবসময় একটা পাতলা পাতের মতো আচরণ করে, এবং সম্ভাব্য ক্ষুদ্রতম ক্ষেত্রফলে এটা সংকুচিত হওয়ার চেষ্টা করে, এবং বাহির থেকে যদি কোনো বাধা না দেওয়া হয় তাহলে এই ফোঁটাটা সবসময় গোলাকার ধারণ করে। এবং এখানে এই তরলের ফোঁটা গোলাকার হওয়ার পেছনে যে কারণ দুটি নির্ভরশীল, সেটা হচ্ছে যে তরলের পৃষ্ঠতল ক্ষেত্রফলকে প্রশমিত করে ফেলে। ফলে আমি আবার বলি, তরলের পৃষ্ঠতলের অন্তর্মুখী বল পৃষ্ঠতল ক্ষেত্রফলকে প্রশমিত করে, ফলে তরলের ফোঁটা গোলাকার হয়। আরেকটি বিষয় হচ্ছে তরলে বিদ্যমান অণুসমূহের অন্তর্মুখী বা বহির্মুখী আকর্ষণ বলের মান শূন্য হলেও যে তরলের ফোঁটাটি অবশ্যই গোলাকার হবে। তো এই দুটি বিষয় এখানে কাজ করে। তো এই চিত্র থেকে আমরা দুটি বিষয় লক্ষ্য করছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ অন্তর্মুখী বল, এবং এটি অভ্যন্তরীণ এবং বহির্মুখী বল এখানে ক্রিয়া করছে। অর্থাৎ
অণুসমূহের মধ্যে অন্তর্মুখী বা বহির্মুখী আকর্ষণ বলের মান 0 হলে তরলের ফোঁটা গোলাকার হয়। এখানে আমরা আরো একটি উদাহরণ এখানে দেখতে পাচ্ছি, সেটি সারফেস টেনশনের অন্যতম আরেকটি উদাহরণ। সেটি হচ্ছে পানি এবং মার্কারি। এই দুটি তরলকে আমরা যদি কোনো একটি পানি পাত্রে রেখে তার মধ্যে কৈশিক নল হচ্ছে একেবারে পাতলা ক্ষুদ্রতম রন্ধ্র বিশিষ্ট যে নলগুলো হয়ে থাকে, সেটাকে যদি খারাপভাবে স্থাপন করা হয় তাহলে দেখা যায় যে পানির তলের বেলায় পানি যে পাত্রের মধ্যে ডুবানো আছে সেখানে কৈশিক নলটি তরল তলের চাইতে বেশি অতিক্রম করেছে কৈশিক নলের মধ্যে, এবং মার্কারির ক্ষেত্রে তরল তলের চাইতে নিচের দিকে আছে। কেন এই ঘটনা হচ্ছে? এই ঘটনাটাও কিন্তু সারফেস টেনশনের কারণেই সংঘটিত হচ্ছে। সেটি হচ্ছে যে পানির মধ্যে যে পানির অণুসমূহের মধ্যে, এখানে তোমাদের একটা বিষয় আমি বলে রাখি, এই কৈশিক ক্রিয়া বা কৈশিক বলটি যে বিষয়টির উপর নির্ভর করে সেটি দুটি বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল। সেটি হচ্ছে কোহেসিভ ফোর্স এবং আরেকটি হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স। কোহেসিভ ফোর্স তাকেই বলা হবে যেখানে অণুসমূহ পরস্পরে যখন একই ধরনের অণুসমূহ, একই তরলের অণুসমূহ পরস্পরের প্রতি আকৃষ্ট হয় তখন সেটা হচ্ছে কোহেসিভ। আর যখন ভিন্ন ভিন্ন তরল একই সাথে অবস্থানরত ভিন্ন ভিন্ন তরল এর অণুসমূহ পরস্পরের প্রতি আকৃষ্ট হয় তখন এটাকে কোহেসিভ বলা হয়। তো এই পানির ক্ষেত্রে দেখা যায় যে এর যে কোহেসিভ বল, সেটি কোহেসিভ বলটি পানির যে অ্যাডহেসিভ বল রয়েছে সেটি অপেক্ষা বেশি। পানি এবং কাচের মধ্যেকার যে কোহেসিভ বল সেটি হচ্ছে বেশি, এবং বেশি থাকার কারণে পানির অণুসমূহ তাদের নিজেদের প্রতি আকর্ষণ তুলনামূলকভাবে কম হয় বলে কৈশিক নলের উপরে বেশি পরিমাণ উঠে যায়, এবং এই আকর্ষণটা যেহেতু উপরের দিকে যাচ্ছে সেজন্য এর পৃষ্ঠতলটা অবতল হয়। আর পারদের ক্ষেত্রে দেখা যায় যে এর যে অ্যাডহেসিভ বল সেটা এর কোহেসিভ বলের তুলনায় কম হয়, সেজন্য এটি ঊর্ধ্বমুখে আহরণ করে না বরং নিম্নে অবতরণ করে। এই কারণে এটি নিম্নে অবতরণ করে, এজন্য এটি উত্তল, এটি আকৃতি উত্তল, এবং এটি কৈশিক নলের উপর দিয়ে বেশি উপর পর্যন্ত যেতে পারে না। সুতরাং কৈশিক নলে তরলের এই রকম ঊর্ধ্বারোহণ অথবা নিম্ন অবতরণ, এই ঘটনাটাকে কৈশিক ক্রিয়া বলা হয়ে থাকে। এখানে আমরা আরো একটা উদাহরণ দেখছি, স্ফেরিক্যাল শেপ অফ ওয়াটার ড্রপ, অর্থাৎ পানির যে গোলাকার ফোঁটা, সেই বিষয়টি আমি ইতিমধ্যেই তোমাদের কাছে বিষয়টি ব্যাখ্যা করেছি। আশা করি তোমরা সেটা মন দিয়ে শুনেছ। এখন আমরা দেখব যে এই সারফেস টেনশনটা কি কি নিয়মের দ্বারা প্রভাবিত হয়। প্রেজেন্স অফ ইম্পিউরিটিস আইদার অন দ্য সারফেস অর ডিজলভ ইন ইট, অর্থাৎ যদি এখানে কোনো ধরনের ভেজাল মিশ্রিত থাকে তাহলে এটি প্রভাবিত হবে, এর বৈশিষ্ট্য প্রভাবিত হবে। এবং দ্বিতীয়টি হচ্ছে হাইলি সলিউবল সাবস্টেন্স ইনক্রিজিং দ্য সারফেস টেনশন, যদি এই সাবস্টেন্স যদি উপাদান বেশি দ্রবণীয় হয় তাহলে এটিও সারফেস টেনশন বা পৃষ্ঠ টানকে বাড়িয়ে দেবে। স্পেয়ারিংলি সলিউবল সাবস্টেন্স রিডিউস দ্য সারফেস টেনশন, যেটা কম পরিমাণে সলিউবল সেটি সারফেস টেনশনকে কমিয়ে দেবে। এবং সারফেস টেনশন অফ এ লিকুইড ডিক্রিজেস উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার, এবং সারফেস টেনশন তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এই সারফেস টেনশন বা পৃষ্ঠটানটা এই বৈশিষ্ট্যটা হ্রাস পায়। আমরা এখন জানব এই
টেম্পারেচার কিভাবে এই সারফেস টেনশনকে প্রভাবিত করছে, অর্থাৎ পৃষ্ঠ টানের উপরে তাপমাত্রার প্রভাব। আমরা জানি যে কোনো তরলকে যখন তাপমাত্রা বৃদ্ধি করা হয় তখন সেটি তরলের তাপমাত্রা যখন বৃদ্ধি পায় তখন এর আন্তঃআণবিক আকর্ষণ বল কমে যায় এবং এই আন্তঃআণবিক আকর্ষণ বল হ্রাসের জন্য তরলের পৃষ্ঠটানও কমে যায় এবং সংকট তাপমাত্রায় আমি যে তরলের পৃষ্ঠতলের যে রেখার কথা বললাম এই রেখার অস্তিত্ব থাকে না এবং আকর্ষণ এই বাষ্পের অণুসমূহ এবং তরলের অণুসমূহের মধ্যে আকর্ষণটা পরস্পর সমান থাকে বলে এখানে পৃষ্ঠটানটা শূন্য হয়ে যায়। ঠিক একই রকম আমরা জানি যে তরল পদার্থের অণুসমূহ পরস্পরকে নিজের দিকে আকর্ষণ করে এবং তরলের অভ্যন্তরে বিভিন্ন অণুসমূহের ক্ষেত্রে এই কথাটা বলা যেতে পারে যে যখন তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে অণুসমূহের গতিশক্তি বৃদ্ধি পায় তখন এই পারস্পরিক আকর্ষণ বলটি অতিক্রম করে অণুসমূহের পারস্পরিক আকর্ষণ বলটি পরস্পর থেকে এই অণুসমূহ গতিশক্তি মানে অধিক গতিশক্তি লাভ করায় পরস্পর থেকে দূরে সরে যেতে থাকে এবং এই দূরে সরে যাওয়ার কারণে পৃষ্ঠটানটাও কমে যায়। এবং ফুটন্ত পানির ক্ষেত্রে যে ঘটনাটি হয় সেটা হচ্ছে যে এখানে তরলের অণুর গতি এতই বেশি বৃদ্ধি পায় ফুটন্ত তরলের ক্ষেত্রে সেখানে আন্তঃআণবিক আকর্ষণ বলটা প্রায় শূন্যের কোঠায় পৌঁছায়। সুতরাং তরল থেকে উত্থিত বাষ্পের অণুসংখ্যা এক্ষেত্রে অনেক বেশি থাকে এবং তরলের পৃষ্ঠতল অণুসমূহকে উপরের দিকে টানতে থাকে। সুতরাং ফুটন্ত অবস্থায় তরলের পৃষ্ঠতল টান প্রায় শূন্য হয়ে যায় এবং এখানে সংকট তাপমাত্রায় এবং বাষ্পীয় অবস্থায় তরল অবস্থায় এবং বাষ্পীয় অবস্থায় কোনো পার্থক্য থাকে না, ফলে পৃষ্ঠতল টান শূন্য হয়ে যায়। এবার আসি আমরা তরলের আরেকটি বৈশিষ্ট্য, সেটি হচ্ছে ভিসকোসিটি বা সান্দ্রতা। সান্দ্রতা কাকে বলে সেটি ব্যাখ্যা করার জন্য আমি পরের স্লাইডে যাই। এখানে আমরা কয়েকটি রেখা দেখতে পাচ্ছি, অর্থাৎ বিষয়টিকে আমরা এভাবে কল্পনা করতে পারি যে ধর্মের জন্য কোনো তরলের অভ্যন্তরস্থ বিভিন্ন স্তরের আপেক্ষিক বেগের বিরুদ্ধে বাধা সৃষ্টি হয় এবং তাকে তরলের সান্দ্রতা বলে। অর্থাৎ যখন কোনো তরল প্রবাহিত হয় তখন তরলটির যে ধর্মের কারণে প্রতিটি স্তর তার সন্নিহিত অপর স্তরকে প্রবাহে বাধা সৃষ্টি করে সেই তরলের সেই বৈশিষ্ট্যটাকেই বলা হবে সান্দ্রতা। কোনো তরলে সান্দ্রতার মান যত বেশি হবে তরলের প্রবাহী ধর্ম তত কম হবে। আমরা এখানে এই ফিগারের মাধ্যমে বিষয়টা ভালো বুঝতে পারবো। তোমরা এই ভিসকোসিটি এই সান্দ্রতা পরিমাপের প্রয়োজন কি, আমরা বিভিন্ন পারপাজে এই সান্দ্রতা পরিমাপের প্রয়োজন হয়ে থাকে। এটি একটি খুবই ইউজফুল একটি প্রয়োগ। এখানে বিভিন্ন প্রপার্টিস, তরলের প্রপার্টিসগুলো বিভিন্ন ক্ষেত্রে এর বৈশিষ্ট্যগুলিকে কাজে লাগিয়ে এখানে বিভিন্ন তরলের মান যাচাই করা হয়ে থাকে, কোয়ালিটি যাচাই করা হয়ে থাকে। আমরা নেক্সট স্লাইডে চলে যাব। প্রিন্সিপাল অফ ভিসকোসিটি মেজারমেন্ট, এখানে একটি ফিগার উল্লেখ করা হয়েছে, আমরা সেই ফিগারটা দেখছি। এরপরে আসি ভিসকোসিটি কোএফিসিয়েন্ট, অর্থাৎ সান্দ্রতা গুণাঙ্ক। ভিসকোসিটি কোএফিসিয়েন্ট হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক। তো সান্দ্রতা গুণাঙ্ক কাকে বলা হয় সে বিষয়ে একটু আমি ব্যাখ্যা করি। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, স্থির তাপমাত্রায় যদি কোনো তরলের অভিমুখে লম্ব দিকে দুটি তরল স্তরের মধ্যে বেগের একক অভিযাত্রা বজায় রাখতে যে স্পর্শকীয় বল প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রয়োগ করতে হয় তাকে তরলের সান্দ্রতা গুণাঙ্ক বলে। তো সিজিএস এককে এই তোমরা খাতায় লিখতে পারো। সিজিএস এককে সান্দ্রতা গুণাঙ্কের এককটি আমি বলছি, 1 পয়েজ ইকুয়াল টু 1 ডাইন সেকেন্ড সেন্টিমিটার পার সেন্টিমিটার স্কোয়ার।
এবং এসআই একক